দেখেন, মিস্টার জামাল ওনস জামাল রিপেয়ার সেন্টার, তার মানে সেবামূলক প্রতিষ্ঠান, যেহেতু রিপেয়ার দিবে। ক্যাশ হচ্ছে 20,000 টাকা, সাপ্লাই হচ্ছে 3,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 6,000 টাকা, টুল হচ্ছে টুলস হচ্ছে 4,000 টাকা, মোটর ভেহিকলস হচ্ছে ক্যাশ হচ্ছে 16,000 টাকা, সরি, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 8,000 টাকা। তার মানে এখানে আমাকে অনেকগুলা সম্পত্তি এবং ক্যাশ টাকা দিয়ে দিছে, ঠিক আছে, 1 তারিখে। তাহলে ক্যাশের ঘরে ক্যাশ যাবে 20,000, সাপ্লাই এর ঘরে সাপ্লাই, অ্যাকাউন্ট রিসিভেবল এর ঘরে 6,000, টুলস এর ঘরে 4,000, মোটর ভেহিকলস এর ঘরে যাবে 16,000, আর অ্যাকাউন্টস পেয়েবল দায়ের ঘরে যাবে 8,000 টাকা। তাহলে আর বাকি যে টাকাটা যা আছে, ওই এই 8,000 টাকা সবগুলা যোগ করবেন। প্রথমে ক্যাশ যোগ করবেন, দেখেন প্রথমে ক্যাশ যোগ করবেন 20,000, সাপ্লাই 3,000, 23,000, 29,000, তারপরে হচ্ছে 33,000, এ হচ্ছে 16,000, তার মানে 49,000। 49,000 থেকে 8,000 বাদ দিলে কত থাকে বলেন? 41,000। এই 41,000 টাকা ক্যাপিটালের ঘরে বসবে, ঠিক আছে, প্রথমে 1 তারিখেরটা। 31শে ডিসেম্বর বলছে তো, এটা হচ্ছে জানুয়ারি, এটা 2020 সাল বলছে, তাহলে আপনি অঙ্কটা শুরু করবেন 2021 সাল, 1 জানুয়ারি, ঠিক আছে। আমি আবার বলতেছি, ডেটটা কিভাবে বসাবেন? যখন 31শে ডিসেম্বর মাস দিয়ে দিবে, 31শে ডিসেম্বর বললা দিবে, এরকম 31শে ডিসেম্বর বললা দিলে, আর এখানে কিছু এন্ট্রি দিয়ে দিলে, এই এন্ট্রি গুলাকে নিয়ে আমরা পরের বছর চলে যাবো, অর্থাৎ 2020 সাল দেওয়া আছে, তাহলে 2021 সালে চলে যাবো ব্যালেন্স করে, ঠিক আছে। তাহলে 2021 সালের জানুয়ারি মাস দিবেন। এই হিসাবগুলো 1 তারিখের হবে, এখানে 31 তারিখ লেখা কিন্তু আসলে 1 তারিখ হবে, ঠিক আছে। এখানে কিন্তু এই এন্ট্রি গুলা কি বলেন তো, এই এন্ট্রি গুলো হচ্ছে আমার 1 তারিখের, কিন্তু 2020 সাল দেওয়া আছে, হবে 2021 সাল, ওকে, 2021, ওকে, বুঝতে পারছেন কিনা? 21 সাল জানুয়ারি 1। তাহলে এটা হচ্ছে আমাদের হয়ে গেল প্রথম এন্ট্রিটা। বুঝতে কারো প্রবলেম আছে প্রথমটা? বললেন? পরে দেখেন, পেড রেন্ট ফর দ্য মান্থ জানুয়ারি 2,000, তাহলে এটা রেন্ট দিছে, ক্যাশ, এই যে পেড কথা আছে, তাহলে জানুয়ারি মাসের রেন্ট দিয়ে দিছে। রেন্ট এক্সপেন্স হিসাব ডেবিট, আর হচ্ছে ক্যাশ হিসাব ক্রেডিট, ক্যাশ থেকে টাকা বাদ যাবে, আর হচ্ছে ওনার্স ক্যাপিটাল থেকে বাদ যাবে, ঠিক আছে, ওনার্স ক্যাপিটাল থেকে। এই গুলা দরকার নেই আমার, হ্যাঁ, এগুলা দরকার নেই। চাইলে আপনি ইচ্ছা করে এইভাবে সার্ভিস রেভিনিউ, এক্সপেন্স ড্রয়িং এগুলা দিতে পারেন, না দিলে হবে, দেওয়া দরকার নেই, সহজ করে করেন। তারপরে দেখেন, পেড ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়েবল 5,000 টাকা, বলছে যে অ্যাকাউন্টস পেয়েবল যিনি ছিল ওনাকে 5,000 টাকা দিয়ে দিছে। তার মানে ক্যাশ টাকা কমে গেছে, তার মানে ক্যাশের থেকে বাদ যাবে। আর কি কমে গেছে? অ্যাকাউন্টস পেয়েবল, যেহেতু অ্যাকাউন্টস পেয়েবল কে টাকা দিছে, অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট, এটা ছিল, ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কে কি করবেন? অ্যাকাউন্টস পেয়েবল থেকে বাদ দিবেন, ক্যাশ থেকে বাদ দিবেন, দুইটাই বাদ দিবেন, ওকে। 3 নাম্বার বুঝতে কারো সমস্যা আছে বলেন? 3 নাম্বার, না। না না। পার্সেস সাপ্লাই ফর ক্যাশ 1,000 টাকা। তাহলে সাপ্লাই মানে একটা সম্পত্তি, তাহলে সম্পত্তির ঘরে যাবে 1,000 টাকা, সম্পত্তি সাপ্লাই অলরেডি এখানে আছে, আরো 1,000 টাকা যোগ হবে গিয়ে 4,000 টাকা। আর হচ্ছে ক্যাশ, ক্যাশ টাকা দিছে, তার মানে ক্যাশ টাকা কমে গেছে, ক্যাশ থেকে বাদ যাবে। 5 নাম্বার, বুঝতে কোনো সমস্যা আছে? না। তারপর দেখেন, রিসিভ ক্যাশ 1,200 টাকা ফর সার্ভিস রেন্ডেড। তাহলে এখানে হচ্ছে রিসিভ, ল্যান্ডেড করছে, সার্ভিস দিছে, সার্ভিস। তাহলে রিসিভ করছে কি? ক্যাশ টাকায়, যে ক্যাশ, তাহলে ক্যাশ হচ্ছে কি, ক্যাশ ডেবিট হবে। আর সার্ভিস যেহেতু দিছে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। তার মানে এটা হচ্ছে আমাদের ক্যাশের ঘরের যোগ হবে, আর হচ্ছে ক্যাপিটালের ঘরে যোগ হবে। দেখেন তো 7 নাম্বার। হ্যাঁ, বুঝছি। তারপরে দেখেন, পার্সেস টুল ফর ক্যাশ টাকা। এখন টুলস কিনছে, টুলস একটা সম্পত্তি, টুলস মানে হচ্ছে যন্ত্রপাতি, ঠিক আছে। ও, তাহলে এই টুলস একটা সম্পত্তি, সম্পত্তি কিনছে, তার মানে সম্পত্তির ঘরে আসবে। সম্পত্তি অলরেডি টুলস এর ঘর আছে, তাহলে টুলস এর ঘরে এই 4,000-এর সাথে 2,000 কি হবে? যোগ হবে। আর ক্যাশ টাকা দিয়ে যেহেতু কিনছে, তাহলে ক্যাশ বাদ যাবে, ঠিক আছে, ক্যাশ টাকা বাদ যাবে, ঠিক আছে। এটা বুঝতে পারছেন কিনা? 11 নাম্বার। আজকে আমরা এটা শেষ করার চেষ্টা করবো শীটটা, হ্যাঁ, 2বার লিঙ্ক দিয়ে। দেখেন, এটা বুঝতে পারছেন কিনা ভাইয়ারা? হ্যাঁ, জি বুঝছি। ভাইয়া। তারপরে দেখেন, পার্সেস সাপ্লাই অন অ্যাকাউন্ট, দেখেন প্রথমে আছে পার্সেস, তারপরে দেখেন সাপ্লাই, সাপ্লাই একটা সম্পত্তি, তার মানে সম্পত্তির ঘরে যাবে। কিভাবে কিনছে? অন অ্যাকাউন্টে কিনছে, এই যে অন অ্যাকাউন্টস,
এই অন অ্যাকাউন্টস কিনছে মানে বকেয়া। তার মানে এখানে কি দাঁড়াইতেছে, পার্সেসের সাথে অন অ্যাকাউন্ট থাকলে হবে অ্যাকাউন্টস পেবল। পার্স সাপ্লাই হিসাব ডেবিট, অ্যাকাউন্টস পেবল হিসাব ক্রেডিট। তাহলে এখানে আপনি সাপ্লাইয়ের ঘরে 4,000 টাকা দিবেন, অ্যাকাউন্টস পেবলের ঘরে 4,000 টাকা দিবেন। 21 নাম্বার কি বুঝতে পারছেন? বললেন। হুম। জি ভাইয়া। নেক্সট দেখেন, 23, রিসিভ পেমেন্ট এগেনস্ট বিল অফ টাকা 13। তাহলে 13 তারিখে কি করছিল? ও, এইটা আমরা বলি নাই, 13 তারিখ স্কিপ করে গেছি। আচ্ছা, 13 তারিখটা বলে নিই। বিল্ড ফর সার্ভিস রেন্ডেড 6,000 টাকা। দেখেন, বিল্ড করছে মানে হচ্ছে একটা কাগজ দিছে, ঠিক আছে? আর কাগজ দেওয়া মানে এটা হচ্ছে বকেয়া, ঠিক আছে? বকেয়া। তাহলে এটা হচ্ছে আমি অ্যাকাউন্ট, যেহেতু বিল সার্ভিস দিছে, সার্ভিস মানে একটা আয়। আর আয় যদি বকেয়া থাকে সেটা হচ্ছে কি, সম্পত্তি। আর সম্পত্তিটার নাম কি হয়? অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, আর সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল গেলে 6,000 টাকা দিবেন, আর সার্ভিস রেভিনিউ যেহেতু ওনার্স ক্যাপিটালের ঘরে দিবেন 6,000 টাকা। 13 নাম্বার কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। নেক্সট হচ্ছে এটা রিসিভ করছে টাকাটা, তার মানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে, আর ক্যাশ টাকা পাইছেন, তাহলে ক্যাশের ঘরে যোগ হবে আর অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে বিয়োগ হবে। 23 নাম্বার, বুঝছেন কি না ভাইয়া? জি, বুঝছি। তারপর এটা দেখেন, পেইড ক্যাশ 1,000 টাকা ফর রেন্ট মিস্টার জামিল রেসিডেন্স। এটা হচ্ছে তার ব্যক্তিগত প্রয়োজনে 1,000 টাকা তার ব্যবসা থেকে মানে রেন্ট দিয়ে দিছে। তার মানে এটা যদি আমি জার্নাল করি, জার্নালটা হবে ড্রয়িং হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। কারণ কি, ব্যক্তিগত প্রয়োজনে টাকাটা নিছে। পেড ক্যাশ 1,000 টাকা ফর দ্য রেন্ট অফ মিস্টার জামাল রেসিডেন্স, মানে জামালের বাসা ভাড়ার জন্য 1,000 টাকা। তার মানে ব্যক্তিগত, এটা ব্যবসার জন্য না। তাহলে ব্যক্তিগত জন্য যে উত্তোলন করছে, তাহলে ড্রয়িং হিসাব ডেবিট আর ক্যাশ হিসাব ক্রেডিট। তাহলে হচ্ছে ক্যাপিটাল থেকে বাদ যাবে, ক্যাশ থেকে বাদ যাবে। 26 নাম্বার বুঝতে পারছেন কিনা? 26। হুম। তারপর দেখেন, রিসিভ অ্যাডভান্স পেমেন্ট 4,000 টাকা ফ্রম দ্য ক্লায়েন্ট হু উইল সার্ভ নেক্সট মান্থ। একটা ক্লায়েন্ট থেকে 4,000 টাকা অ্যাডভান্স নিয়ে নিছে, পরের মাসে গিয়ে সে সেবা দিবে। তার মানে অনুপার্জিত আয় হয়েছে। তাহলে অনুপার্জিত আনান সার্ভিস রেভিনিউ এটা হয়েছে। আর আয় যদি আমরা আগেই করে, আয়ের টাকা যদি আগেই নিয়ে নিই, তার মানে এটা একটা দায়। তাহলে দায় হলে কি হবে, প্রথমে ক্যাশ টাকা পাইছে, ক্যাশের সাথে যোগ হবে, আর অনুপার্জিত আয় একটা নিজস্ব দায়, তাহলে আনান সার্ভিস রেভিনিউর ঘরে টাকা বসবে। এটা কি বুঝছেন? 26 নাম্বার, 29 নাম্বার এটা কি বলছেন? বলছে, সার্ভিস রিসিভড অ্যাডভান্স পেমেন্ট 4,000 টাকা ফ্রম এ ক্লায়েন্ট হু উইল বি সার্ভ নেক্সট মান্থ। বলছে একজন ক্লায়েন্ট আছে, ওনাকে পরের মাসে সেবা দিবে, কিন্তু অ্যাডভান্স টাকাটা নিয়ে নিছে। তার মানে আপনি তো বুঝছেন, টাকা নিছে, টাকা পেয়ে গেছেন, ক্যাশ টাকা। হ্যাঁ। তাহলে ক্যাশের ঘরে যোগ হয়ে যাবে, যেহেতু টাকা আমি পাইছি। এখন নেক্সট মান্থে দিবে, তার মানে এখন সার্ভিসটা তো দেয়ই নাই, সার্ভিস দিবে পরে। তাহলে সার্ভিস পরে দিলে কি হয়েছে, আয় আগেই করে লাইছে। তাহলে আয় যদি আগে করে লাই, সেটা আয়ের টাকাটা নিয়ে নিছে। নেওয়া নেওয়া তো এখন কি হবে, অনুপার্জিত আয়। আয়, আয়ের যে সেবা সেটা না দিয়ে এই টাকাটা নিছে। তার মানে আমরা বুঝতে পারতেছি, জানি পরের মাসে গিয়ে সেবা দিব, কিন্তু টাকাটা নিছে গে এখনই। তার মানে এটা অনুপার্জিত আয়, অর্থাৎ উপার্জন না করেই টাকা নিছে। তাহলে আনার সার্ভিস রেভিনিউ হিসাবে ক্রেডিট ঘরে বসবে, ঠিক আছে, লাইবিলিটিস এর ঘরে। বুঝতে পারছেন কি না এটা? হুম, হুম। না বুঝতে পারলাম আমাকে বললেন। তাহলে এই অঙ্কটা এখানে দেওয়া আছে, তারপর এটা নেক্সটে যান। মিস্টার লুৎফুর রহমান decide to open computer programming service which is Desire IT on January 1, 2018. The first operation the following transaction occurred. লুৎফুর invested 80,000 টাকা ক্যাশ অ্যান্ড মেশিনারি হচ্ছে 70,000 টাকা ইন বিজনেস। বলছে ইনভেস্ট করছে 80,000 টাকা ক্যাশে, আর মেশিনারিতে 70,000। তার মানে এখানে দুইটা সম্পত্তি, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে মেশিনারি। তাহলে আমরা মেশিনারি আর ক্যাশের ঘরে টাকা দিমু, ঠিক আছে? তাহলে মেশিনারি আর ইয়ের ঘরে দিলে কি হবে বলেন? তাহলে এই যে দেখেন, আমি ক্যাশের ঘরে দিলাম 80,000 টাকা, মেশিনারির ঘরে 70,000, মানে মেশিনারি মানে কি, ইকুইপমেন্ট। তাহলে এই দুইটাকে যোগ করলে যে ইকুইপমেন্ট, টাকাটা হ্যাঁ। হবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এই দুইটা যোগ করলে যেটা হবে সেটা কি, ইনভেস্টমেন্ট। পরে দেখেন,
পার্সেস কম্পিউটার ইকুইপমেন্ট ফর দা 30,000 টাকা, তাহলে আবার পার্সেস করছে কম্পিউটার ইকুইপমেন্ট। তাহলে ইকুইপমেন্ট মানে একটা সম্পত্তি, কিভাবে কিনছে? টাকা ক্যাশ দিয়া, ক্যাশ গেছে গা, তাহলে ক্যাশ থেকে বাদ আর ইকুইপমেন্টে যোগ। দেখেন তো 2 নাম্বারটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। একদম সহজ সহজ অঙ্ক আসে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। দেখেন, পার্সেস ফর 16,000 টাকা ফ্রম পেপার সাপ্লাই কোম্পানি অ্যান্ড আদার সাপ্লাই অন অ্যাকাউন্ট। পার্সেস 16,000 টাকা পেপার সাপ্লাই, তার মানে সাপ্লাই, এখানে কথাটা দেওয়া আছে মানে এটা সাপ্লাইজ এর কথা বলাইছে, ওকে। তাহলে সাপ্লাই কিনছে মানে একটা সম্পত্তি। কি কিনছে বলেন তো? সম্পত্তি। তাহলে সাপ্লাইয়ের ঘরে যাবে। এখন সাপ্লাইটা পার্চেস করছে, কিভাবে কিসে? অন অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টস পেবল হয়েছে, এটার সাথে কি হয়েছে বলেন তো? অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল হয়েছে। তাহলে পার্চেস 16,000 টাকা ফ্রম পেপার সাপ্লাই, তার মানে এটা আমি কি দিব বলেন তো? সাপ্লাইয়ের ঘরে দিব টাকা প্রথমে। সাপ্লাইয়ের ঘরে এই যে দেখেন 16,000 টাকা এখানে দেওয়া হয়েছে, আর হচ্ছে অন অ্যাকাউন্ট যেহেতু বলছে সেজন্য অ্যাকাউন্টস পেবলের ঘরে টাকা দিছি। দেখেন তো বুঝতে পারছেন কিনা এটা? 3 নাম্বার। হ্যাঁ, বুঝতে পারছি। পরে দেখেন নেক্সট, রিসিভ টাকা 1200 ক্যাশ ফ্রম কাস্টমার প্রোগ্রামিং সার্ভিস ইট হ্যাজ প্রোভাইডিং। রিসিভ করছে ক্যাশ, তার মানে সার্ভিস দিছে। প্রোগ্রামিং করাই তো তার কাজ, তাহলে প্রোগ্রামিং করে সে সার্ভিস দিছে, তার মানে ক্যাশ টাকা পাইছে। তাহলে ক্যাশ হিসাব ডেবিট আর হচ্ছে সার্ভিস ক্যাশের। রেভিনিউ হিসাব ক্রেডিট। তাহলে এটা হচ্ছে আমাদের কার হ্যাঁ, সাথে যোগ হবে বলেন তো? প্রথমে ক্যাশের সাথে যোগ হবে আর হচ্ছে ক্যাশের সাথে যোগ হবে। ক্যাপিটালের সাথে, ওনার্স ক্যাপিটাল। এই পদ্ধতিটাই অঙ্কটা করবেন, দেখছেন? এটা আমি যে ক্যাপিটাল এগুলা করছে রিমার্ক দেবেন, এই পদ্ধতিতে কিন্তু আমি করাইছি প্রথম দিন। এত অঙ্ক করাইতে হয় না, তারপরেও হচ্ছে কি আপনাদেরকে সবগুলা করাইতেছি যাতে পারেন সবগুলা, ঠিক আছে? মানে দেখেন, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু অনেক কঠিন প্রশ্ন আসে, আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু এত কঠিন প্রশ্ন আসে না। সবই করে দিতেছি, আপনারা ইনশাল্লাহ ভালো পারবেন। দেখেন, তাহলে এটা গেল আমার, হ্যাঁ। এখন হচ্ছে আমরা 6 নাম্বার যাবো। রিসিভ 12,000 টাকা ক্যাশ ফ্রম প্রোগ্রামিং সার্ভিস ইটস প্রোভাইডেড, আবারও রিসিভ করছে 12,000 টাকা। 5 তারিখ না গেল এটা, 6 তারিখ। রিসিভ এ বিল ফর 2,500 টাকা ফ্রম ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজমেন্ট অন অ্যাকাউন্ট। এখন এটা আবার রিসিভ কথাটা বুঝাইছে, দেখেন আপনি একটু খেয়াল করেন, এটা একটু কঠিন ব্যাপার। বলছে রিসিভ, এটাও রিসিভ, তার মানে এখানে আয় হয়েছে কিন্তু এখানে কিন্তু খরচ হয়েছে। কারণ কি? অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন দিছে, তাহলে বিজ্ঞাপন দেওয়াতে উনি কি করছে? ওনাকে একটা বিলের কাগজ দিয়ে দিছে, উনি টাকা দিছে না, তার মানে আমি জানি এটা একটা খরচ। অ্যাডভার্টাইজমেন্ট কি একটা খরচ। যদি অ্যাডভার্টাইজমেন্ট একটা খরচ। খরচ হয়, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হিসাব ডেবিট হবে। এখন এটা আবার অন অ্যাকাউন্ট কথাটা বলে দিছে, এই অন অ্যাকাউন্ট মানে বকেয়া, তার মানে সে অ্যাকাউন্টস পেয়েবল হবে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, এই অন অ্যাকাউন্ট যদি না থাকে, শুধু রিসিভ বিল করতো, আমরা অঙ্কের মধ্যে দেখছিলাম আগের অঙ্কে, জানি রিসিভ বিল বললে খরচের সাথে অ্যাকাউন্টস পেয়েবল কথাটা আসে। তার মানে অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে টাকা দিবেন 2,500, আর হচ্ছে ক্যাপিটাল থেকে বাদ দিবেন। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা এটা? খরচ সব সময় হুম। ক্যাপিটাল থেকে বাদ যাবে, আর এখানে অ্যাকাউন্টস পেবলের ঘরে টাকা যাবে, ওকে। নেক্সট, প্রোভাইড 35,000 টাকা প্রোগ্রামিং সার্ভিস কাস্টমার। তাহলে 35,000 টাকা সে প্রোগ্রামিং করে সার্ভিস দিছে, টাকা পাইছে। ক্যাশ 15,000 টাকা পাইছে, আর বাকি টাকা সে 20,000 টাকা হয়েছে অন অ্যাকাউন্টের মাধ্যমে পাইছে, এখানে দেখেন লিখা আছে, এই যে অন অ্যাকাউন্টে লিখা আছে। তাহলে এখন আমি কি বলতে পারি বলেন তো? আমি বলতে পারি যে ক্যাশ টাকায় 15,000, আর অ্যাকাউন্টস রিসিভেবলের ঘরে 20,000 টাকা, আর আয়ের সাথে 35,000 টাকা যোগ। দেখেন বুঝতে পারছেন কিনা? এটা যাবে তো হবে ক্যাশ হিসাব ডেবিট, হুম। অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, আর হচ্ছে সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট। ক্যাপিটাল হিসাব। ক্যাপিটাল হবে না? না, সার্ভিস রেভিনিউ যাবে তো হবে, সার্ভিস রেভিনিউ, ঠিক আছে। ক্যাপিটাল হবে না কিন্তু, জার্নাল শুধু ক্যাপিটাল হবে 1 তারিখের, আর বাকি সবগুলো হবে সার্ভিস রেভিনিউ, যত আয় হবে সব সার্ভিস রেভিনিউ, হুম, ওকে। হুম। হ্যাঁ, বুঝতে। আপনাদের কিন্তু একটা জার্নাল আসবে, এর জন্য কিন্তু আমি এখানে সবগুলা জার্নাল বলে দিতেছি, প্রত্যেকটা এন্ট্রির জার্নাল গুলো কিন্তু বলতেছি আমি, জার্নাল কিন্তু আসবে। পরেরটা দেখেন, দ্য সাম অফ 16,000 টাকা ইন ক্যাশ রিসিভ ফ্রম দ্য কাস্টমার হু ইজ প্রিভিয়াসলি বিল্ড ফ্রম সার্ভিস ইন ট্রানসাকশন 10, ওই আগের টাকাটা এখন পাইছে, তার মানে ক্যাশ টাকা পাইছে আর অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে। তাহলে ক্যাশ হিসাব ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট। 15 তারিখ, বুঝতে কোনো প্রবলেম আছে? তাহলে ক্যাশের সাথে যোগ হবে, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বিয়োগ হবে, ভাইয়া। হ্যাঁ।
এই যে দেখেন বিয়োগ করছে, ওকে। তারপরে দেখেন পেইড টাকা 10,000 টাকা ইন ক্যাশ ফ্রম বিজনেস স্যালারি এক্সপেন্স। তার মানে স্যালারি জন্য এক্সপেন্স করছে, পেইড করে দিছে, তার মানে নগদ টাকা গেছে। তাহলে স্যালারি এক্সপেন্স হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। তার মানে বাদ যাবে আমার কার থেকে বলেন তো? বাদ যাবে হচ্ছে ক্যাশ থেকে, আমার বাদ ক্যাশের যাবে থেকে বাদ যাবে। ক্যাপিটাল থেকে। যোগ বিয়োগ করলে যেটা হবে আর সেটাই আমাদের ক্যাপিটাল থেকে। আনসার। হ্যাঁ। দেখেন পরেরটা দেখেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2019 সালে আসছে এটা। রাহিম এন্টারপ্রাইজ কমপ্লিট দ্য ফলোইং ট্রানজেকশন ইন জুলাই। আচ্ছা দেখেন তো এটা আচ্ছা এটা, আচ্ছা এটা না, আমি ওই যেহেতু এটা কস্ট আছে, এটা আর একটু করে ভালো করে আবার বলে দিই। দেখেন, দ্য ওনার রহিম ইনভেস্টমেন্ট ক্যাশ হচ্ছে 2,000 টাকা। তার মানে আমরা বুঝতে পারছি ক্যাশ হিসাব ডেবিট আর ক্যাপিটাল হিসাব ক্রেডিট। এক নাম্বার তো কোনো ঝামেলা নাই, আছে কারো? ক্যাপিটাল হিসাব ক্রেডিট। পেড না। হাউস রেন্ট, তার মানে এটা কি হবে বলেন তো? রেন্ট এক্সপেন্স হিসাব ডেবিট আর ক্যাশ ক্যাশ হিসাব ক্রেডিট। ক্রেডিট। তাহলে আছে আমাদের ক্যাপিটাল থেকে বাদ যাবে, আর হচ্ছে কার থেকে হবে বলেন তো? ক্যাশ থেকে বাদ যাবে, ক্যাশ আর হচ্ছে ক্যাপিটাল। খরচ হইলে তো এটাই হবে না? দেখেন পার্সেস মার্চেন্ডাইজ ফর দ্য ক্যাশ, তার মানে মার্চেন্ডাইজ বলছে। তাহলে মার্চেন্ডাইজ বললে আমার মার্চেন্ডাইজ ইনভেন্টরি তো হচ্ছে সম্পত্তি, আর ক্যাশে বলছে ক্যাশ থেকে বাদ যাবে, ওকে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এখানে ইনভেন্টরি লেখা নাই, মার্চেন্ডাইজ বলছে মানে পণ্য বলছে। তাহলে পার্সেস মার্চেন্ডাইজ, তার মানে এখানে মার্চেন্ডাইজের ঘরে যাবে, আর হচ্ছে ক্যাশ থেকে বাদ যাবে, যেহেতু ক্যাশ বলছে, ঠিক আছে। মার্চেন্ডাইজ একটা সম্পত্তি, সম্পত্তি ক্রয় করলে তো কোনো পরিবর্তন হয় না, আমরা জানি। নেক্সট দেখেন, পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম করিম 80,000 টাকা অন অ্যাকাউন্ট। এখানে অন অ্যাকাউন্ট বলে দিছে, তার মানে এটা বকেয়া। প্রথমে পার্সেসের সাথে অন অ্যাকাউন্ট থাকলে কি হবে? অ্যাকাউন্টস পেবল। পার্সেসের সাথে অন অ্যাকাউন্ট থাকলে কি হয়? অ্যাকাউন্টস পেবল। তাহলে কি? অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেয়েবল। মার্চেন্ডাইজ কি করছে বলেন তো? মার্চেন্ডাইজ ক্রয় করছে। তাহলে মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজ এর ঘরে দিবেন 80,000 টাকা, আর অ্যাকাউন্টস পেবলের ঘরে দিবেন 80,000 টাকা। বুঝতে পারছেন কিনা এটা? মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অ্যাকাউন্টস পেবল, এটা যাবে হ্যাঁ। না। দেখেন তো এটা বুঝতে পারছেন কিনা। পরে দেখেন 14 নাম্বার, ব্রোড টাকা 1 লাখ টাকা ফ্রম ঢাকা ব্যাংক এন্ড সাইন ইন নোট পেবল। তাহলে নোট পেবলের মাধ্যমেই দিছে, ঠিক আছে। তাহলে নোট তো একটা দায়, নোট হিটা নোট পেবলের ঘরে হবে। আর হচ্ছে ব্রো করছে কি ক্যাশ টাকা, তাহলে ক্যাশের ঘরে হবে। দেখেন 14 নাম্বার, বুঝতে পারছেন কিনা? 14। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর দেখেন পেইড অ্যাডভার্টাইজমেন্ট বিল ফর 15,000 টাকা। যেহেতু পেইড কথা আছে, তার মানে নগদ টাকা দিছে। বিল কথা লেখা থাকুক সমস্যা নাই, কিন্তু পেইড করছে, তার মানে নগদ টাকা দিয়ে দিছে। আর অ্যাডভার্টাইজমেন্ট একটা খরচ, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। তার মানে আমার বাদ যাবে ক্যাশ থেকে 15,000, আর হচ্ছে ওনার্স ক্যাপিটাল থেকে বাদ যাবে 15,000। 16 তারিখ, বুঝতে কোনো প্রবলেম? না। না। পরেরটা দেখেন, একটু খেয়াল করেন, হ্যাঁ। এখন দেখেন কি বলছে, দেখেন তো। সোল্ড মার্চেন্ডাইজ ক্যাশ 75,000 টাকা, কস্ট 60,000 টাকা। তাইলে প্রথমে আপনি সোল্ড করছেন, তাহলে 75,000 টাকা আপনি কার সাথে যোগ করবেন? ক্যাপিটালের সাথে। ক্যাপিটালের সাথে যোগ করে দিব কত? 75,000। এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। 75,000 75। ক্যাপিটালের ঘরে যোগ হবে। এখন দেখেন, আবার সোল্ড করছে ক্যাশে, তাহলে ক্যাশের ঘরেও কি হবে বলেন তো? ক্যাশের ঘরেও 75,000 টাকা যোগ হবে। 75,000 আর এই যোগ কস্টটা, হবে। এই কস্ট 60,000 টাকা না? এই কস্ট বাদ যাবে মার্চেন্টাইজের ঘরে। কস্টটা কার ঘরে যাবে বলেন তো? বাদ যাবে কার ঘরে বলেন? মার্চেন্ডাইজ। মার্চেন্টাইজের ঘরে। আমি আবারও বলে দিতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে সোল্ড সেটা মার্চেন্টাইজ, যাবে দেখি। এটার জাবেদ হবে দুইটা। যেহেতু আমরা জানি মার্চেন্টাইজ হ্যাঁ, দুইটা পারপেচুয়াল দুইটা। ইনভেন্টরি সিস্টেমে দুইটা হয়, দুইটা হয় না? দুইটা হয়। তাহলে এটার জন্য যদি আমরা হুম। জার্নাল দেই, তাহলে জার্নালটা কি হবে বলেন তো? প্রথমে হবে ক্যাশ হিসাব ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট এসব ডেবিট। সার্ভিস সেলস ক্রেডিট। সেলস কি হবে? সোল্স করছে মার্চেন্টাইজ, যেহেতু সেলস ক্রেডিট 75,000, দুইটা। এখন এটার জন্য কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট হবে, আর হচ্ছে মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট অন্যের ষাট সঙ্গে। হাজার ঠিক আছে? বুঝতে হুম। পারছেন কিনা এটা? হ্যাঁ হ্যাঁ।
পরে নেক্সট দেখেন, পরে বলছে সোল্ড মার্চেন্টাইজ টু সাকিব। সাকিবের কাছে সোল্ড করছে 1 লাখ টাকা। তাহলে আমরা এটার জন্য আবার সেম জাবেদা দেবো। এটা হচ্ছে সাকিবের কাছে বিক্রি করছে, নগদে না। কিসে না? নগদে না। টু সাকিব বলে দিছে, ঠিক আছে। টু আর ফ্রম থাকলে আমরা জানি বকেয়া। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, আর সেলস হিসাব ক্রেডিট। 1 লাখ টাকা। 1 লাখ টাকা, 1 লাখ টাকা। তাহলে আমি অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে দিব 1 লাখ টাকা, আর হচ্ছে যেহেতু এটা আয়, ক্যাপিটালের ঘরে যোগ করবো 1 লাখ। তাহলে 80,000 টাকা কোথায় বাদ দিবো? 80,000 টাকা মার্চেন্টাইজ ইনভেন্টরির ঘরে বাদ দিবো, ঠিক আছে। দেখেন তো এটা বুঝছেন কিনা ভাইয়ারা? সোল্ড মার্চেন্টাইজ, সোল্ড মার্চেন্টাইজ, বলেন এটা বুঝছেন কিনা এটা? ভাই আমি কিছু শুনি নাই। শুনেন নাই? আচ্ছা শুনেন। সোল্ড আটকে ছিল মার্চেন্টাইজ, মানে একটু সমস্যা ছিল। সোল্ড মার্চেন্টাইজ টু সাকিব। তাহলে সাকিবের কাছে বাকিতে বিক্রি করছে। তাহলে সাকিবের কাছে যদি বাকিতে বিক্রি করে তাহলে কি হবে বলেন তো? সাকিবের কাছে বিক্রি করছে, বাকিতে বিক্রি করছে। অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট সাকিব 1 লাখ টাকা, হ্যাঁ। আর সেলস হিসাব ক্রেডিট 1 লাখ। তাহলে আপনি এটা কি গ্রেট। করবেন? প্রথমে আপনি অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে টাকা দিয়ে দিবেন 1 লাখ, আর যেহেতু এটা আয়, তাহলে আয় হলে ক্যাপিটালের সাথে যোগ হবে। এখন এই 80,000 টাকা কি করবেন? মার্চেন্টাইজ ইনভেন্টরি ঘরে থেকে বাদ দিবেন। কারণ কস্ট অফ গুডস সোল্ড হিসাব 80,000 টাকা, আর মার্চেন্টাইজ ইনভেন্টরি 80,000 টাকা। বুঝতে পারছেন কিনা এটা? হুম। বললেন। এখন দেখেন বলছেন রিটার্ন মার্চেন্টাইজ সোল্ড অন জুলাই 20, 20 তারিখে যেটা বিক্রি করছিলেন এখান থেকে রিটার্ন আয়া পড়ছে 5,000 টাকা, আর কস্ট হচ্ছে 4,000 টাকা। তাহলে আপনি একটু আগে কি করছেন দেখেন তো, আগে কস্টের বিয়োগ করছিলেন এইখানে 20 তারিখে, এখন কস্টের জায়গায় যোগ হবে। আর এই 5,000 টাকা কি ছিল? আপনি যোগ করছিলেন, এটা এখন বিয়োগ করবেন। মনোযোগ দিয়ে, এটা রিটার্ন আইছে। কি আইছে দেখেন, এখান থেকে দেখেন কয় তারিখ না ছিল, 25 তারিখ, কিন্তু 50,000 লেখা না। ঠিক আছে, একটু খেয়াল করেন। 5,000 টাকা হচ্ছে রিটার্ন আনছে, রিটার্ন 20 তারিখে। তাহলে 5,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে আগে ছিল, আপনি যোগ করছিলেন 20 তারিখে, তাই এখন বিয়োগ করবেন। ঠিক আছে, বিয়োগ করবেন। আর 4,000 টাকা হচ্ছে আপনি কি করছেন, 4,000 টাকা মার্চেন্টাইজ ইনভেন্টরির ঘরে আগে 80,000 টাকা বিয়োগ করছিলেন, এটাকে এখানে যোগ করবেন। আগেরটার সাথে তুলনা করে মনে রাখবেন। কিন্তু এটার জন্য জার্নাল কিন্তু কি হবে? সাইডটা জার্নালই হবে, যেহেতু এটা রিটার্ন। আমি আমি এখান থেকে এটা বুঝাই নাই। দেখেন এই দুইটার ডিফারেন্স যেটা হবে সেটা হচ্ছে লস। আর লস হইলে ক্যাপিটাল থেকে, ক্যাপিটাল থেকে বাদ। এখান থেকে বুঝাই যেতেছে, আমি একটু করে ওখানে গিয়ে ডিটেলস বলতেছে, আপনি মনোযোগ দিয়ে শুনেন। আগে হচ্ছে কিভাবে অঙ্কটা ইকুয়েশনটা পারবেন, পরে জার্নালের ব্যাপারটা আসতেছি। বলছে রিটার্ন 5,000 টাকা 20 তারিখে যে বিক্রি করছিল। তাহলে 20 তারিখের ঘটনাটা আপনি কি করছিলেন, ওইখানে যেটা করছেন এটার বিপরীতটা করবেন, তাইলেই এটা অঙ্কটা আপনি সহজে, আর কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। ঠিক আছে? তাহলে ডিফারেন্স যেটা থাকবো, রিটার্ন হলে এর বিপরীত গিয়ে এটা বিয়োগ হবে ক্যাপিটাল থেকে। ঠিক আছে, আমি আবার বলে দিই দেখেন। রিটার্ন মার্চেন্টাইজ সোল্ড জুলাই 20, 5,000 টাকা, কস্ট 4,000 টাকা। তাহলে এটা 20 তারিখের ঘটনা। 20 তারিখে কি হয়েছিল? আমি 1 লাখ টাকা অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে দিছি। 1 লাখ টাকা আমি দিছি হচ্ছে কার কাছে? দিছি হচ্ছে ক্যাপিটালের ঘরে। ঠিক আছে, 1 লাখ। এখানে 80,000 টাকা কোথায় বাদ দিছিলাম? 80,000 টাকা বাদ দিছিলাম মার্চেন্টাইজ ইনভেন্টরির ঘরে। ঠিক আছে, এখন এই ঘটনাটার বিপরীত হইব। এখন 5,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কেটে যাবে, কারণ কি এটা জানা হয়েছে সেলস রিটার্ন হিসাব ডেবিট, অ্যাকাউন্টস পে রিসিভেবল ক্রেডিট, সেলস অ্যালাউন্স। সেলস অ্যালাউন্স অথবা সেলস রিটার্ন হচ্ছে ডেবিট, সেলস অ্যালাউন্স অথবা সেলস রিটার্ন হচ্ছে ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট। তাহলে দেখেন, আপনি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ যাবে 5,000 টাকা। ঠিক আছে, 5,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে। আর এই কস্ট, কস্টের জন্য আগে আপনি জার্নালটা দিছিলেন কি? আগে দিছিলেন যে কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট, মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে এটার জন্য যাবে দাটা উল্টাই যাব, মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট, আর কস্ট অফ গুডস সোল্ড হিসাব ক্রেডিট। তাহলে মার্চেন্টাইজ ইনভেন্টরির ঘরে গিয়ে যোগ হবে। দুইটার ডিফারেন্স হচ্ছে 1,000 টাকা।
ওই 1,000 টাকা লস হয়েছে, আর লস বাদ দিবে ক্যাপিটাল থেকে। দেখেন এটা বুঝতে পারছেন কিনা? 25 নাম্বার। ভাইয়া, হ্যালো, কথা বললেন? হ্যাঁ রাহিনা, বুঝতে পারছেন কিনা? 3.332 লগ লেখা 13 লেখো, তাইলে মান বের হয়ে যাবে। আমার কথা কি শোনা যায় ভাইয়ারা? হ্যাঁ, এখন শুনতেছি। দেখেন, এটা কি বুঝছেন? 25 তারিখ। আরেকবার বলে দেবো। হ্যাঁ, রিটার্ন হলে উল্টা। তাহলে রিটার্ন হলে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে, আগের অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে থেকে বাদ যাবে 5,000 টাকা। আর আর মার্চেন্টেজ ইনভেন্টরি ঘরে হচ্ছে 4,000 টাকা। দুইটার ডিফারেন্স গিয়ে বসবে কোথায়? মাইনাস হবে। যেহেতু মাইনাস আছে, কোথায় যাবে বলেন তো? আমাদের অঙ্কের ক্যাপিটাল থেকে। তারপর দেখেন, পেমেন্ট রিসিভ অন অ্যাকাউন্ট, তাহলে পেমেন্ট রিসিভ করছে, পেমেন্ট রিসিভ করছে। তার মানে অন অ্যাকাউন্ট 50,000 টাকা যে বাকি ছিল, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে, আর ক্যাশ টাকা পাইছেন। তাহলে ক্যাশের ঘরে টাকা আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বিয়োগ, কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে? বুঝতে পারছেন কিনা ভাইয়ারা? 31 নাম্বার অঙ্ক, তাড়াতাড়ি বলেন। ও ভাইয়ারা। হ্যাঁ, বুঝতে হুম। পারছি। আর প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটা তো আপনারা জানেন কিভাবে হবে। নিচের লাইনগুলা শুধু হবে, এইখানে এগুলা লিখবেন প্রথমে। অ্যাসেটের সাইডে 3,20,000, ক্যাশ 14,000 টাকা, 45,000 টাকা। আর এইটা লিখবেন হচ্ছে লাইবিলিটিস দায়, এটা পারবেন। পরেরটা দেখেন, সবচেয়ে বড় একটা অঙ্ক, এটা করলে আর মনে হয় আমাদের অঙ্ক এত করতে হবে না। বাকিগুলো একটু দেখবেন, আরো দেখে। দেখি, এটা একটু বড় আছে, 9 মিনিট আছে, দেখি। দেখেন, ইনভেস্ট ক্যাশ টু স্টার্ট এজেন্সি, তার মানে ইনভেস্ট করা শুরু করছে। তাহলে ইনভেস্ট করা মানে আমরা জানি যে এটা হচ্ছে ক্যাশ হিসাব ডেবিট আর ক্যাপিটাল। ক্যাপিটাল হিসাব। তার মানে আমরা ক্যাশের ঘরে টাকা দিমু আর ক্যাপিটালের ঘরে টাকা দিমু। ওকে, 1 নাম্বার আমরা সবাই জানি। তারপর 2 নাম্বার বলছে পেইড ক্যাশ ফর 36 মান্থ অফিস রেন্ট। অঙ্ক হইছে 1 মাসের, দেখেন এখানে অঙ্ক হইছে 1 মাসের। ঠিক আছে? আপনি মনে রাখবেন কোন কোন অঙ্ক হইছে 1 মাসের। ফার্স্ট, 1 মাসের হচ্ছে জাবেদা, 1 মাসের হয়। খতিয়ান 1 মাসের হয়। ইকুয়েশন 1 মাসের হয়। ডেবিট ক্রেডিট 1 মাসের হয়। এগুলো হচ্ছে 1 মাসের। ঠিক আছে? মার্কেটিং ডিপার্টমেন্ট হয়েছে এটা, দেখেন। তাহলে আমার বলছে 36 মাসের জন্য দিছে। তার মানে 36 মাস যেহেতু দিচ্ছে বলছে, তার মানে এটা অগ্রিম টাকা দিয়ে দিচ্ছে। কি করছে বলেন তো? অগ্রিম। আর খরচের অগ্রিম যদি হয় তাহলে হচ্ছে সম্পত্তি হয়ে যায়। তাহলে আমি এটার নাম দিব কি? প্রিপেড ইন্স্যুরেন্স হিসাব ডেবিট, রেন্ট, সরি, প্রিপেড অফিস রেন্ট এক্সপেন্স হিসাব ডেবিট। প্রিপেড কিন্তু কথাটা আসবে, প্রিপেড অফিস রেন্ট এক্সপেন্স হিসাব ডেবিট, আর ক্যাশ হিসাব ক্রেডিট। তার মানে এটা একটা সম্পত্তি। আমরা জানি খরচ যদি অগ্রিম দেওয়া থাকে তাহলে এটা একটা সম্পত্তি। দেখেন তো এটা বুঝছেন কিনা? হ্যাঁ। এটা কার ঘরে বসবে? প্রথমে প্রিপেড রেন্টের ঘরে বসবে, আর হচ্ছে ক্যাশের ঘরে থেকে বাদ যাবে, যেহেতু ক্যাশ টাকা দিয়ে দিছেন। ঠিক আছে? বুঝতে পারছেন কিনা? হ্যাঁ। হ্যাঁ, বুঝতে নেক্সট পারছি। দেখেন, পারচেস অফিস ইকুইপমেন্ট ফর ক্যাশ। তাহলে অফিস ইকুইপমেন্ট একটা সম্পত্তি, তার মানে অফিস ইকুইপমেন্ট হিসাবে ঘরে বসবে। এখন এটা কিভাবে কিনছে? এই যে দেখেন, ক্যাশে কিনছে। তাহলে ক্যাশ কিনাতে ক্যাশের টাকা চলে গেছে, তার মানে অফিস ইকুইপমেন্টের ঘরে যাবে আর ক্যাশ থেকে বাদ যাবে। 5 নাম্বার, একটু সারা দিয়েন তাড়াতাড়ি, তাহলে অঙ্ক অনেকগুলা বুঝাইতে পারবো। হ্যাঁ। তারপর দেখেন, ব্রোড ফ্রম ব্যাংক লোন, তাহলে ব্যাংকের নোটের মাধ্যমে নিছে, তার মানে নোটস পেয়েবল। আমরা এটা অলরেডি অনেকগুলো অঙ্কে করে আসছি। তাহলে নোটস পেয়েবল হিসাব ক্রেডিট হবে। আর যেহেতু ক্যাশ, ক্যাশ টাকা পাইছে, দাঁড় করলে তো টাকা সবসময় ক্যাশই আসে, বকেয়া তো আর আসে না। তাহলে ক্যাশ হিসাব ডেবিট আর নোটস পেয়েবল হিসাব ক্রেডিট। তাহলে ক্যাশের ঘরে যোগ হবে আর নোটস পেয়েবলের ঘরে যোগ হবে। দেখেন এটা বুঝতে পারছেন কিনা? 12 তারিখ। হ্যাঁ। হ্যাঁ। নেক্সট, পার্সেস অফিস সাপ্লাই ফর ক্যাশ 5,000 টাকা। তার মানে কি করছে বলেন তো? পার্সেস করছে। কি পার্সেস করছে? সাপ্লাই। তাহলে সাপ্লাই একটা সম্পত্তি। সাপ্লাইজ। তাহলে সাপ্লাইয়ের ঘরে দিমু। আর কিভাবে দিছে? ক্যাশের মাধ্যমে, তার মানে ক্যাশ টাকা চলে গেছে। তাহলে ক্যাশে বাদ আর অফিস সাপ্লাইয়ের ঘরে টাকা যাবে। অফিস সাপ্লাই সম্পত্তি, তার নিজের নামে ঘর হবে। ঠিক আছে? বুঝতে পারছেন কিনা এটা? হুম।
নেক্সট, এবার দেখি আমরা 18 নম্বর। আর্নড সার্ভিস রেন্ডেড 10,000 টাকা। বলছে আর্ন করছে 10,000 টাকা। তার মানে এটা আমি বুঝছি সার্ভিস, সার্ভিস রেভিনিউর ঘরে এটা ক্যাপিটালের ঘরে যোগ হবে। কি হবে বলেন তো? ক্যাপিটালের ঘরে যোগ হবে। ক্যাপিটালের চোখ। ক্যাশ হচ্ছে রিসিভ করছে 4,000 টাকা, তার মানে ক্যাশের ঘরে 4,000 টাকা গেল। আর বাকি টাকাটা বকেয়া 6,000 টাকা। তাহলে 6,000 টাকা বকেয়া থাকলে কি হবে? যেহেতু সার্ভিস, সার্ভিসের লগে কি কার সম্পর্ক? অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল গেলে 6,000 টাকা হবে। এটা বুঝতে পারছেন কিনা বলেন? হ্যাঁ। তারপরে উইথড্র দেখেন, তারপর বলছে কি উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, তাহলে উইথড্র করছে। তাহলে উইথড্র করলে আমরা জানি ক্যাশ টাকা যেহেতু উইথড্র করছে, ক্যাশ থেকে বাদ যাবে আর হচ্ছে ক্যাপিটাল থেকে বাদ যাবে। দেখেন এটা বুঝতে পারছেন কিনা? হুম। পেইড এমপ্লয় স্যালারি, তার মানে স্যালারি এক্সপেন্স হয়েছে। পেইড করছে যেহেতু নগদ টাকাই দিবে, বকেয়া আর দেওয়ার কোনো চান্স নাই। তাহলে স্যালারি এক্সপেন্স হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। তার মানে আমি এখানে বলতে পারি যে ক্যাশ থেকে বাদ যাবে আর হচ্ছে ক্যাপিটাল থেকে বাদ যাবে। 28 নাম্বার, 28 ভাইয়ারা। হ্যাঁ, বুঝছি বুঝছি। পরেরটা দেখেন, পরে কি বলছে দেখেন, রিসিভ ইন ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল অন জানুয়ারি 18। ওই যে 18 তারিখে, এই যে 18 তারিখে 6,000 টাকা যে বাকি ছিল, ওই টাকাটা এখন সে পাইয়ে গেছে। তাহলে কি হবে বলেন তো? ক্যাশ টাকা পাইছে। ক্যাশ টাকা যেহেতু পাইছে, ক্যাশের ঘরে যোগ হবে। আর আগে ছিল কি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ছিল, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ যাবে। 29, 29 বুঝতে পারছেন কিনা? একই হ্যাঁ। অঙ্ক, বারবার করতেছি। এখন দেখেন পরেরটা, একটু 30 তারিখেরটা মনোযোগ দিয়ে দেখেন। রিসিভড ইন ক্যাশ ফ্রম এ নিউ কাস্টমার ফর ফিউচার সার্ভিস 5,000 টাকা। ফিউচার দিবে। আর্নিয়ন। আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ, গুড। তাহলে আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ কি করছে? ক্যাশ নিছে। তাহলে ক্যাশ হিসাব ডেবিট, আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট। তাহলে ক্যাশের ঘরে যোগ হবে, আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউর ঘরে দিবেন টাকা। বুঝতে পারছেন কিনা এটা? ও ভাইয়ারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখেন পেইড টেলিফোন গ্যাস ইলেকট্রিসিটি বিল। তার মানে আপনি এগুলাকে বলা হয় ইউটিলিটি এক্সপেন্স। তার মানে আমি জাবেদাটা দিব ইউটিলিটি এক্সপেন্স হিসাব ডেবিট আর ক্যাশ হিসাব ক্রেডিট। তার মানে ক্যাশ থেকেও বাদ যাবে, ক্যাপিটাল থেকেও বাদ যাবে। ঠিক আছে কিনা? বুঝতে পারছেন কিনা এটা? হ্যাঁ। নেক্সট, 1 মান্থ রেন্ট হ্যাজ বিন এক্সপায়ার্ড দ্যাট হ্যাড বিন এ এক্সপেন্স। এখানে 31 নাম্বারটা মনোযোগ দিয়ে দেখেন। বলছে এখানে 36 মাসের টাকা দেওয়া ছিল 10,800 টাকা। এখন 1 মাসের টাকায় এক্সপেন্স হয়েছে, আমরা মানে 1 মাস সময় চলে গেছে। তার মানে যত মাস যাবে, 1 মাস বলছে 1 মাসের খরচ হয়ে গেছে, খরচ বিল্লা দিছে। তার মানে এটার জন্য যাবে তাটা হবে রেন্ট এক্সপেন্স হিসাব ডেবিট, প্রিপেড রেন্ট হিসাব ক্রেডিট। বুঝতে পারছেন কিনা? এটা 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 একটা সমন্বয় জাবেদা। এটা মনোযোগ দিয়ে শোনেন। 1 মান্থ রেন্ট হ্যাজ বিন এক্সপায়ার্ড অ্যান্ড দ্যাট হ্যাড বিকেম অ্যান এক্সপেন্সেস। তার মানে আপনার আগে ছিল 3 মাসের অগ্রিম। 3 মাসের কি ছিল? 36 মাস, সরি, 36 মাসের অগ্রিম। অগ্রিম ছিল। এখন আপনার অঙ্ক হইছে 1 মাসের, 1 মাস গেছে। তাহলে 10,800 টাকারে 36 মাস দিয়া ভাগ দিবেন। ভাগ দেওয়ার পরে 1 মাসের টাকাটাকে আপনি খরচ হিসাবে দেখাইবেন। তাহলে খরচ কোথায় থেকে বাদ যায়? খরচ বাদ যায় হচ্ছে ক্যাপিটাল থেকে। তাহলে ক্যাপিটাল থেকে বাদ দিবেন। আর প্রিপেড রেন্ট ক্রেডিট হয়ে গেছে, তাহলে প্রিপেড রেন্ট থেকে বাদ দিবেন। বুঝতে পারছেন কিনা? নাকি আরেকবার বলবো? কি টাকাটা কিভাবে জানি বের করবো? প্রথমে 36 মাস দিয়ে 10,800-কে ভাগ করবেন, তাহলে 1 মাসের পাইবেন। বলছে না 1 মাস, 1 মান্থ, এই যে 1 মান্থ বলে হুম। দিচ্ছে। তাহলে এই 1 মাসের টাকাটা আপনি কি করবেন? প্রথমে ক্যাপিটাল থেকে বাদ দিবেন আর হচ্ছে প্রিপেড ঋণ থেকে বাদ দিবেন। ঠিক আছে? যেহেতু প্রিপেড ঋণ কমে গেছে, 36 মাসের জায়গায় 35 মাস হয়ে গেছে। বুঝছেন? হুম। সাপ্লাই অন হ্যান্ড 4,000 টাকা, এটা 400। তাহলে আপনাকে বলছে সাপ্লাই হাতে রয়ে গেছে 400 টাকা। তাহলে সাপ্লাই যদি হাতে রেখে যায়, এটাও একটা হচ্ছে সমন্বয় জাবেদা। তাহলে সাপ্লাই যদি হাতে থেকে দেয়, তাহলে সাপ্লাই আপনি সম্পত্তি হিসাব। ঠিক আছে? তাহলে আর সাপ্লাই কত ছিল? সাপ্লাই এর কাছে যেতে হবে। এখন এই অঙ্কটা একটু ঝামেলা আছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে সাপ্লাই কোথায় খুঁজেন? এই যে সাপ্লাই 5,400 5,000 টাকা। তাহলে 5,000 টাকা যদি সাপ্লাই হয়, হাতে রয়ে গেছে 400 টাকা, মানে বছর শেষে যেটা রয়ে গেছে এটা হলো সম্পত্তি। তাহলে সম্পত্তি যদি রয়ে যায়, তাই সাপ্লাই হিসাব ডেবিট, সাপ্লাই এক্সপেন্স হিসাব ক্রেডিট হবে। সাপ্লাই হিসাব ডেবিট
সাপ্লাই এক্সপেন্স হিসাব ক্রেডিট। আমি আবারও বলতেছি, যেহেতু সাপ্লাই হাতে রয়ে গেছে, সাপ্লাই হিসাব ডেবিট আর সাপ্লাই এক্সপেন্স হিসাব ক্রেডিট হবে। তাহলে সাপ্লাই হিসাব ডেবিট হইলে সাপ্লাইয়ের ঘরে 400 টাকা বসাবেন, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু 400 টাকা আপনি বসাইতে পারবেন না। আপনি কি করবেন, সাপ্লাইয়ের ঘরের থেকে 4,600 টাকা বিয়োগ করবেন, আর খরচের ঘর থেকে অর্থাৎ ক্যাপিটালের ঘর থেকে 4,600 টাকা বিয়োগ করবেন। 400 টাকা আপনাকে দেখাই দিছে, কিন্তু 400 টাকা কিন্তু আপনি বসাইতে পারবেন না। সাপ্লাই ওয়ান ডে হ্যান্ড যদি থাকে, এই কথাটা যদি থাকে, তাহলে অবশ্যই মনে রাখবেন, ওই যে সাপ্লাই আছে ওই সাপ্লাই থেকে এই টাকাটা বাদ দিয়ে বাকিটা খরচ হিসাবে দেখাইতে হবে। তাহলে সাপ্লাই হিসাব ডেবিট 400 টাকা আপনি দেখাইতে পারেন, আর সাপ্লাই এক্সপেন্স হিসাব 5,000, 4,400 টাকা, 600 টাকা, সরি, 4,600 টাকা খরচ হিসাবে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন কাইটে যাবো আমি, পরের বার এটা আর একটু আলোচনা করে তুমি একটু পরে। এই দেখেন, 4,600 টাকা সাপ্লাই থেকে বাদ দিছে, আর